লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। মেয়ে মানুষ তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতির নিম্মি, তবুও সেদিন অতি কষ্টে সবকিছু সামলে নিয়েছিল সে। স্বৈরাচারী সরকারের পক্ষে সবকিছুই সম্ভব। তারা ক্ষমতার দম্ভে ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রকৃতপক্ষে মানুষের নিজের হাতে কোনো ক্ষমতা নেই। ব্রিগেড গোয়েন্দা ইউনিট খবর পেল কুমিল্লা বিমানবন্দর থেকে আওয়ামী লীগ গুন্ডারা নিম্মিকে কিডন্যাপ করার প্ল্যান করছে। রাষ্ট্রপতি আমাদের চাকরি থেকে অবসর দিয়ে আমাদের প্রতি তার ন্যায় বিচার করলেন। রাষ্ট্রপতি 9 নম্বর আদেশ বলে 8 জন সামরিক অফিসারকে চাকরিচ্যুত করা হলো। নূর ও আমি ছিলাম তাদের মধ্যে। মাসখানেক পর জুলাই মাসের শেষার্ধে এক সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টি ছিল। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছে। বাইরে ইলশে গুড়ির বৃষ্টি হচ্ছে। হুদা ভাবিও এসেছেন, কিন্তু হুদা ভাইয়ের পাত্তা নাই। বেশ একটু দেরি করেই এলেন কর্নেল হুদা। ভীষণ শুকনো লাগলো তার মুখ। অস্বাভাবিক গম্ভীর তিনি। এসে সবার সাথে কুশল বিনিময় করে এক কোণায় গিয়ে বসলেন তিনি। বোঝা যাচ্ছিল কারোর সাথে কথা বলার তেমন একটা ইচ্ছে নেই তার। সদা উচ্ছল হুদা ভাই এত নীরব কেন? ব্যাপারটা খুব অস্বাভাবিক ঠেকলো। এক ফাঁকে কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে হুদা ভাই? কোনো অঘটন ঘটেনি তো? না, কিছু না। নিজেকে কিছুটা হালকা করে নেবার জন্য ড্রিঙ্কসের গ্লাসটা হাতে তুলে নিলেন তিনি। নিম্মি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। হঠাৎ হুদা ভাই নিম্মিকে ডেকে পাশে বসালেন। প্রশ্ন করলেন, আচ্ছা নিম্মি, ধরো এমন একটা খবর তুমি পেলে যার ফলে তোমার এই সুন্দর সাজানো সংসারটা ওলট পালট হয়ে গেল। তোমাদের এই সুখ কেউ কেড়ে নিলে তখন কি করবে? নিম্মি অবাক বিস্ময়ে হুদা ভাইকে ভালো করে দেখে নিয়ে বলল, আজ আপনার কি হয়েছে হুদা ভাই? কি সব এলোমেলো বলছেন, কিছুই বুঝতে পারছি না। বলেন না কি হয়েছে। আমিও এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছে। ডালিম, ঢাকা থেকে কোনো খবর পেয়েছো? জিজ্ঞাসা করলেন কর্নেল হুদা। না তো, তেমন কিছু হলে নিশ্চয়ই পেতাম। প্লিজ হুদা ভাই, রহস্য বাদ দিয়ে বলেন না কি হয়েছে, ব্যাপার কি? যা হবার তাই হয়েছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9 প্রয়োগ করে আর্মি থেকে 8 জন অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তুমি ও নূরও রয়েছে এই 8 জনের মাঝে। খবরটা অপ্রত্যাশিত, তাই হজম করতে কিছুটা সময় লাগলো। নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিম্মিকে ডেকে বললাম, জান, টেক ইট ইজি, নিজেকে সামলে নাও। ডোন্ট গেট আপসেট অ্যান্ড স্পয়েল দ্য পার্টি। লেট দিস বি ওভার, দেন উই শ্যাল থিঙ্ক অ্যাবাউট ইট। নাও বি ব্রেভ অ্যাজ ইউ হ্যাভ অলওয়েজ বিন অ্যান্ড অ্যাক্ট লাইক আ গুড হোস্ট, ওকে? মেয়ে মানুষ তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতির নিম্মি, তবুও সেদিন অতি কষ্টে সবকিছু সামলে নিয়েছিল সে। অতিথিদের কেউই বুঝতে পারেনি কি অঘটন ঘটে গেছে ইতিমধ্যে। খবরটা তখন পর্যন্ত কেউ জানতো না। পার্টি শেষে একে একে অভ্যাগতদের সবাই বিদায় নিয়ে চলে গেল। থেকে গেলেন শুধু হুদা ভাই ও ভাবি। ভাবিকে খবরটা দেওয়া হলো। খবরটা জেনে ভাবি ভেঙে পড়লেন। আমাদের অত্যন্ত স্নেহ করতেন তিনি। নিম্মিও আর নিজেকে সামলে রাখতে পারল না। ক্ষোভে কান্নায় জড়িয়ে ধরল ভাবিকে। আমিও হুদা ভাই দুজনে তাদের শান্ত করার চেষ্টা করছিলাম। হুদা ভাই বললেন, কাম অন নাও বোথ অফ ইউ, হোল্ড yourselves. This is not the end of the world. Allah is there and He is great. Please stop crying and think what should be done. নীলু ভাবি কাঁদছেন আর হুদা ভাইকে বলে চলেছেন, গুডু, you must do something about this injustice. You have to do whatever necessary. This is simply outrageous. You must not take this lying. No way. Get this very clear. নীলু ভাবির আন্তরিকতায় মন ভরে গেল। I got it, নীলু. I got it. Please calm down. I promise you I shall go out of my way to redress this. Nimmi, you two please stop crying. Don't you have faith on your হুদা ভাই? আমাকে বললেন, কাল তোমাকে নিয়ে আমি ঢাকায় যাব এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। নিম্মি, তুমিও যাবে আমাদের সাথে। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ফোন এলো। নূর বলল, স্যার, উই হ্যাভ বিন শেকড আন্ডার PO9. উই নিড ইয়োর প্রেজেন্স হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। জবাব দিলাম, আমি এবং হুদা ভাই কালই আসছি। টেলিফোন রেখে দিলাম। পরদিন ব্রিগেডের সবাই খবরটা জেনে গেল। কর্নেল হুদা সবাইকে সকালে COS কনফারেন্স কল করলেন। সেখানে তিনি বললেন, ডালিম এবং আমি ঢাকায় যাচ্ছে। I can assure you all that I personally shall do everything to redress this shocking injustice.
এ ব্যাপারে তোমাদের চেয়ে আমার অসন্তোষও কম নয়। ঢাকায় এলাম আমরা। আর্মি হেডকোয়ার্টার্সে চরম উত্তেজনা। শফিউল্লাহ অফিসে নেই, তিনি নাকি অসুস্থ। জেনারেল জিয়া আমি এসেছি জানতে পেরে ডেকে পাঠালেন। গিয়ে ঢুকলাম তার অফিসে। তিনি সিট থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলেন। স্বল্পভাষী লোক, বললেন, হ্যাভ ফেইথ ইন আল্লাহ, হি ডাজ এভরিথিং ফর বেটার। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অ্যান্ড আই এম শিওর মেনি মোর হ্যান্ডস উইল রোল। দোয়া করবেন স্যার। ঠিকই বলেছেন, সবকিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটে, বললাম আমি। ইউ মাস্ট কিপ ইন টাচ অ্যান্ড ইউ ক্যান count on me for everything just as before. For any personal needs, my doors are always open to you. Thank you very much, sir. You are most kind, but you must remain alert as you are our last hope. The future will say what is there in our common destiny. MS ব্রাঞ্চ থেকে PO 9 এর লিখিত অর্ডারটা নিয়ে বেরিয়ে এসেছিলাম আমি ও নূর সেনা সদর থেকে। রিটায়ারমেন্ট অর্ডারটা যখন হাতে নিচ্ছিলাম তখন মনে পড়েছিল শেখ সাহেব সস্নেহে নিম্মিকে বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন সুবিচার করবেন তিনি। সেই সুবিচারের ফলেই আমি আজ চাকরিচ্যুত হলাম বিনা কারণে। সেদিন সন্ধ্যায় আমাকে সঙ্গে করে নিয়ে কর্নেল হুদা গিয়ে হাজির হলেন 32 নম্বর ধানমন্ডিতে। অতি পরিচিত সবকিছুই, কিন্তু এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রকৃতির, তাই পরিবেশটা কিছুটা অস্বস্তিকর। রেহেনা, কামাল সবাই কেমন যেন বিব্রত। পরিবেশটাকে হালকা করার জন্য বললাম, কি কামাল, বিয়ের দাওয়াত পাবো তো? আমার প্রশ্নে লজ্জা পেয়ে কামাল উত্তর দিল, কি যে বলেন বস, আমি নিজে গিয়ে আপনাকে ও নিম্মিকে দাওয়াত করে আসব। আপনাদের ছাড়া বিয়ে হবেই না। রেহানা চা নাস্তা নিয়ে এলো। হুদা ভাই চুপ করে বসে সবকিছু দেখছিলেন। বাসায় ফিরে এলেন শেখ সাহেব। ডাক পড়ল আমাদের 3 তলার অতি পরিচিত ঘরেই। একাই বসেছিলেন শেখ সাহেব। ঘরে ঢুকেই অভিবাদন জানাবার পর কর্নেল হুদা বললেন, এত বড় অন্যায়কে মেনে নিয়ে চাকরি করার ইচ্ছা আমারও নেই, বলেই পকেট থেকে একটা পদত্যাগপত্র বের করে সামনে টেবিলের উপর তিনি রেখে বললেন, আমার এই পদত্যাগপত্রের অফিসিয়াল কপি থ্রু প্রপার চ্যানেল শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। তবে এ ধরনের আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়েই শেখ সাহেব বললেন, তোমরা সবকিছু একতরফাভাবে দেখো, আমার দিকটাও একটু চিন্তা করো না। একদিক দিয়ে আমার পার্টি, অন্যদিকে এরা। আমি কি করুম? পার্টির কাছে আমি বান্ধা, পার্টি ছাড়া তো আমার চলবো না। তারপর আমার দিকে ফিরে বললেন, তুই আর নূর কাইল আমার সাথে রাইতে বাসায় দেখা করবি। শেখ সাহেবের কথা বলার সময় হুদা ভাইয়ের চোখের পানি এসে গিয়েছিল। পরদিন জেনারেল শফিউল্লাহর অফিসে আমার ডাক পড়ল। চিফ আমাকে নির্দেশ দিলেন, কুমিল্লায় আমার আর ফিরে যাওয়া চলবে না। নিম্মিকে পাঠিয়ে জিনিসপত্র সব নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে। কর্নেল হুদা এই নির্দেশের জোর প্রতিবাদ করলেন, কিন্তু শফিউল্লাহ তার সিদ্ধান্ত বদলালেন না। কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি। কুমিল্লায় ফিরে আমি যদি আবার কোনো অঘটন ঘটিয়ে বসি। এভাবে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর যে আর্মি গঠন প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছিলাম রাত দিন, সেই আর্মি থেকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিদায় নেওয়ার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হয়েছিল আমাকে। একজন সৈনিকের জন্য এই অবমাননা সহ্য করা খুবই কষ্টকর। আমি ঢাকায় রয়ে গেলাম। হুদা ভাই, নিম্মি ও খালাম্মাকে নিয়ে ফিরে গেলেন কুমিল্লায়। আমাকে কুমিল্লায় ফিরতে না দেয়ায় অফিসার এবং সৈনিকরা অসন্তোষ ক্ষোভে ফেটে পড়ল। একদিন 2 ট্রাক সৈনিক কুমিল্লা থেকে আমাদের মালিবাগের বাসায় এসে হাজির। আমাকে ওরা নিয়ে যেতে এসেছে। সরকার অন্যায়ভাবে ক্ষমতা বলে আমাকে চাকরিচ্যুত করেছে। তার ওপর যে রেজিমেন্ট আমি শুরু থেকে তিলে তিলে গড়ে তুলেছি, সেই ইউনিটের তরফ থেকে আমাকে বিদায় সম্বর্ধনাও জানাতে পারবে না ইউনিটের সদস্যরা। সেটা কিছুতেই হতে দেবে না তারা। সব বাধা উপেক্ষা করে তারা আমাকে নিয়ে যাবে। পরিণামে যা কিছুই ঘটুক না কেন তার মোকাবেলা করা হবে একত্রিতভাবে। সে সিদ্ধান্তই নেওয়া হয়েছে ইউনিটে। ইমোশনালি চার্জড অবস্থায় পরিণামের বিষয়টি উপেক্ষা করে যে পদক্ষেপ তারা নিতে প্রস্তুত হয়েছে, তার ফল তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, সেটা তারা ঠিক বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পারলাম। তাই অনেক কষ্টে সবাইকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। আমার যুক্তিগুলো মেনে নিয়ে অনেক ব্যথা বুকে নিয়ে ফিরে গিয়েছিল তারা। ফিরে যাবার আগে আমার প্রিয় সহযোদ্ধারা বলেছিল, স্যার আপনি যেখানেই থাকেন না কেন আমরা সব সময় আপনার সাথে আছি। এ কথাটা ভুলবেন না কখনো। প্রয়োজনে ডাক দিয়ে দেখবেন, আমরা সব বাধা পেরিয়ে আপনার পাশে এসে দাঁড়াবো। একজন কমান্ডার হিসাবে অধীনস্থ সৈনিকদের কাছ থেকে
এ ধরনের দুর্লভ সম্মান পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এর বেশি আর কি লাভ করা সম্ভব হতো চাকরিতে থাকলে। বাংলাদেশ সেনাবাহিনীতে পদভারে অনেক জেনারেল এবং কমান্ডার রয়েছেন ঠিকই, কিন্তু তাদের কতজনের ভাগ্যে এ ধরনের শ্রদ্ধা এবং বিশ্বাস জুটেছে? আবেগ এবং আত্মতৃপ্তির অনাবিল আনন্দে সেদিন নিজেকে সামলে রাখতে পারিনি। খুশির জোয়ার নেমে এসেছিল দু চোখ বেয়ে। মনে হয়েছিল আমার সৈনিক জীবনের যবনিকাপাত অতি আকস্মিকভাবে ঘটানো হলেও স্বল্প পরিসরে এ জীবন আমার সার্থক হয়েছে। শুধু কুমিল্লা থেকেই নয়, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকেও অফিসার এমনকি সৈনিকরা সুযোগ সুবিধা মতো আসতে থাকলো সমবেদনা জানাবার জন্য। সবার একই আক্ষেপ, কেন এমন অবিচার, এত বড় অন্যায়? জবাবে সবাইকে বলেছি, স্বৈরাচারী সরকারের পক্ষে সবকিছুই সম্ভব। তারা ক্ষমতার দম্ভে ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রকৃতপক্ষে মানুষের নিজের হাতে কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলাই সব ক্ষমতার অধিকারী। তার ইচ্ছাতেই যে কোনো ব্যক্তি বিশেষ ক্ষমতা লাভ করে থাকে, কিন্তু তার দেয়া ক্ষমতার অপব্যবহার করলে তিনি আবার শাস্তিস্বরূপ সেই ক্ষমতা কেড়ে নেন। সব অত্যাচারীর ক্ষেত্রেই তেমনটাই ঘটেছে। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, এ ঈমানের জোর আমার আছে। আমি তোমাদের দোয়া চাই, আর কিছুই নয়। ছোট দেশ আমাদের, সেনাবাহিনী আরও ছোট। এ সংগঠনে সবাই সবার খবর রাখে। প্রত্যেকটি অফিসারকে কি চরিত্রের, কার কতটুকু যোগ্যতা, এ সমস্ত খবরাখবর সৈনিকেরা রাখে। পদাধিকারী প্রাপ্য মর্যাদা তারা সবাইকে দিয়ে থাকে নিয়মতান্ত্রিক, কিন্তু তাদের মন জয় করা, শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পেরেছে শুধুমাত্র পরীক্ষিত সৌভাগ্যবানরাই। নীতিগতভাবে পদাধিকার বলে যে সম্মান লাভ করা যায়, তার চেয়ে অর্জিত সম্মান আমার কাছে বেশি মূল্যবান। তাই চাকরি জীবনে অধীনস্থ সবাইকে সে ধরনের সম্মানই অর্জন করার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেছি সবসময়। আমার সে প্রচেষ্টা সার্থক হয়েছে। হালে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা লন্ডন সময়কালে সেখানে রেডিওতে আমিনুল হক বাদশাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বাবা সেনাবাহিনী গড়েছিলেন বলেই মেজররা জেনারেল হতে পেরেছিলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি। এটা অতি সত্য কথা যে মেজর থেকে যাদের জেনারেল বানানো হয়েছিল তাদের অনেকেরই জেনারেল হওয়ার যোগ্যতা ছিল না, কিন্তু তবুও তাদের জেনারেল বানানো হয়েছিল। এই কারণ ছিল শেখ মুজিব চেয়েছিলেন অযোগ্য নেতৃত্বের অধীনেই সেনাবাহিনীকে দুর্বল করে রাখ এবং ওই সমস্ত অযোগ্য খয়ের খা টাইপের জেনারেলদের মাধ্যমে সেনাবাহিনীকে তার ঠ্যাঙ্গারে বাহিনীতে পরিণত করতে। কিন্তু সেটা ছিল তার দিবা স্বপ্ন মাত্র। বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের ওপর ওই সমস্ত জি হুজুর জেনারেলরা কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি। নিম্মি ও খালাম্মা গিয়েছিল কুমিল্লায় সংসার গুটিয়ে আনতে। বাসার সব জিনিসপত্র ট্রাকে করে বাই রোড পাঠাবার বন্দোবস্ত করে তারা বাই এয়ার ঢাকায় ফিরলেন। হঠাৎ করেই ব্রিগেড গোয়েন্দা ইউনিট খবর পেল কুমিল্লা বিমানবন্দর থেকে আওয়ামী লীগ গুন্ডারা নিম্মিকে কিডন্যাপ করার প্ল্যান করছে। খবরটা পেয়েই কর্নেল হুদা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেন। নিরাপত্তার সব দায়িত্ব নেওয়া হলো ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট মেজর বজলুল হুদা এবং ক্যাপ্টেন হাইকে। কর্নেল হুদা নিজে তার ফ্ল্যাগ করে নিম্মি এবং খালাম্মার সঙ্গে করে এয়ারপোর্টে এসে তাদের প্লেনে তুলে দিয়েছিলেন। টেক অফ না করা পর্যন্ত তিনি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। এভাবেই আর্মির ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটেছিল। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।